দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএসএলসির জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন, সারাদিনের নির্বাচিত ঘটে যাওয়া কিছু ঘটনা এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। ঠিক সেভাবেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, নির্বাচন করবেন উপদেষ্টারা। আমাদের শিরোনামে যেমনটি গেছে যে শুধু ছাত্র প্রতিনিধি নয়, পদত্যাগ করে নির্বাচন করবেন আরও কয়েকজন উপদেষ্টা, এবং এই মন্তব্যটি করেছেন আসিফ মাহমুদ। ভোট কেন্দ্রে সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং ইসি তার কার্যবিধি তার নিয়ম মতোই চালিয়ে যাচ্ছে। আমরা যেমনটি জানি যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা শুরুর দিকেই যে কোনো দিন তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এইভাবেই ইসি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় মাথায় রেখে আমরা আজকে আমাদের আলোচনা চালাচ্ছি। উপদেষ্টারা নির্বাচন করবেন, তার নিয়ম কি, তাদের সিদ্ধান্ত কি, এই বিষয়গুলো নিয়ে। এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে তিনজন গুরুত্বপূর্ণ অতিথি বর্তমান রয়েছেন। আমি পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট হাসান কায়ুম, প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন। তার ঠিক পরবর্তীতে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনপি নেতা। এবং সেই সাথে আমার ঠিক ডান থেকে সর্বডানে রয়েছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আপনাদের তিনজনকেই শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা যেই মন্তব্যটি এবং যে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে চাচ্ছি, উপদেষ্টা একটা পথ পরিক্রমায় 24-এর যেই গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে আমরা জানি যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত কিছু সদস্য তারা এখন উপদেষ্টার ভূমিকায় দায়িত্ব পালন করছেন, এবং কিছু উপদেষ্টার বিরুদ্ধে অনেক আলোচনা সমালোচনাও রয়েছে। বা তারপরও সত্য হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা, এবং আজকে আসিফ মাহমুদের যে বক্তব্য সাংবাদিকদের সাথে আলাপকালে উনি বলেছেন, এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি বলেছেন যে উনি নির্বাচনের ঘোষণা দেবেন, এর আগেও উনি ঘোষণা দিয়েছেন, এবং উনি বলেছেন যে পদত্যাগ করেই তারপরে উনি নির্বাচনে যাবেন, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং উনি দাবিও করেছেন যে স্থানীয় যে অন্যান্য যে অন্তর্বর্তী সরকারের আরও কিছু উপদেষ্টা রয়েছেন, সেখান থেকে অনেকেই হয়তো নির্বাচনে যাবেন, এমন ঘোষণা আসতে পারে। এই পুরো বিষয়টি নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। আমি প্রথমেই যেতে চাচ্ছি আমাদের আজকের অতিথি, আমার ঠিক ডান দিক থেকে আমি শুরু করতে চাচ্ছি অ্যাডভোকেট হাসান কায়ুম। আমি সবার মন্তব্য নিব, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন এবং আমাদের সহ আলোচকদেরকে। প্রথমত ধরেন, এটা হচ্ছে এখনকার যে অবস্থা, সে অবস্থা দুইটা দিক থেকে আপনি ব্যাপারটাকে দেখতে পারেন। এর একটা হচ্ছে আইনগত বৈধতার ব্যাপার, আর একটা হচ্ছে আসলে রাজনৈতিক সংস্কৃতি কিংবা ন্যায্যতার জায়গা থেকে। এখন পর্যন্ত যেইভাবে আসলে অন্তর্বর্তী সরকার আছে কিংবা যেইভাবে তারা দায়িত্ব পালন করছেন, সেইখানে স্পষ্ট কোনো বাধা নাই। আইনগতভাবে এরকম কোথাও কিছু প্রণয়ন করা হয়নি যে কেয়ারটেকারে যেরকম ছিল, যে কেয়ারটেকারের একটা ক্যারেক্টার ছিল যে কেয়ারটেকারে যারা উপদেষ্টা হবে তারা কেউ আসলে নির্বাচিত করতে পারবেন না। বর্তমান সরকার কেয়ারটেকার সরকার না, অন্তর্বর্তী সরকার, কিন্তু তার একটা ক্যারেক্টার হচ্ছে, খুবই একটা বড় দিক হচ্ছে যে এটা আসলে নির্বাচন পরিচালনার সময় এটা কেয়ারটেকার সরকার, এটা মাথায় রাখা ভালো। অতএব আইনে লেখা নাই এরকম একটা যুক্তি কেউ কেউ দিতে পারে, কিন্তু এইটা নির্বাচনকে ফেয়ার করার ক্ষেত্রে, অ্যাকসেপ্টেবল করার ক্ষেত্রে, সবার কাছে আসলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি এক ধরনের প্রশ্নের উদ্রেক করতে পারে এবং ভবিষ্যতে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। এটা এক। রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে যদি বলেন, তাইলে এই সরকারের দায়িত্ব, আমরা কিন্তু একদম 8 তারিখে সরকার বসলো, 12 তারিখে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিক থেকে এই সরকারের কাছে প্রত্যাশা, এরকম একটা জিনিস আমরা দিয়েছিলাম তাদের কাছে একদম লিখিত ফর্মে। সেইখানে আমরা দাবি করছিলাম যে এই সরকারকে ট্রান্সপারেন্সিটা এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যাতে ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবেন তারা যেন এটা অনুসরণ করতে পারে, এবং তাদের কাছ থেকে এইটাও আমরা চাইছিলাম যে তারা কেউ নির্বাচনে অংশ নেবে না, সেই ঘোষণাটা যেন তারা দেয়। আমরা দুইটার একটাও দেখিনি। তাদের কাছ থেকে আমাদের লোকজন, বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন, এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা যেন তাদের সম্পদের হিসাব দেন, এটা নিয়ে আমাদের সংগঠনের লোকজন, বাইরের সংগঠনের লোকজন আলাপ করেছে, কথা বলেছে, ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত এটার জন্য প্রেস করা হয়েছে, কিন্তু আমরা এটা পাই নাই। দ্বিতীয়ত, আমরা যেটা তুলছিলাম লিখিতভাবে যে আসলে তারা যেন আসলে এই নির্বাচনে অংশ নিতে না পারে বা নিবে না, এই অঙ্গীকার যেন তারা ব্যক্ত করে, সেটা তখন আমরা পাইনি। তার মানে এটা হচ্ছে প্রথম থেকে, কিংবা এখন দেখা যাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসতেছেন, যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা নির্বাচন করতে পারেন, তারা কিন্তু তাদের এলাকাগুলির মধ্যে যে সমস্ত নির্বাচনী এলাকাতে তারা যাবেন মনে করা হচ্ছে,
কিংবা তাদের দলের কিংবা তাদের কাছাকাছি মানুষ যারা আছেন সেই সমস্ত জায়গায় এমন সব বরাদ্দ দিচ্ছেন যেগুলি আসলে প্রশ্নের উদ্রেক করে। তো এইটা হচ্ছে যদি সংক্ষেপে এটাকে আমি কনক্লুড করি, তাহলে আইনের দিক থেকে হয়তো কোনো বাধা নাই, এ কথাটা বলতে পারবেন এরা, কিন্তু নৈতিকভাবে রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে এবং ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচনের যে কালচারটা আসলে হাসিনার কাছে ছিল না বলে যে আন্দোলনটা হলো, এদের কাছ থেকে যে কালচারটা আমরা চাই সেগুলির প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু এই অবস্থানটা এটা ক্ষতি করবে আসলে বাংলাদেশকে। না, ক্ষতির কথা তো আমরা বলছি, কিন্তু এই যে উপদেষ্টা তো ওনাদের কাছে তো আসলে সাধারণ মানুষের অবশ্যই অনেক আকাঙ্ক্ষার বিষয় রয়েছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে এই পর্যায়ে একই প্রসঙ্গে যাচ্ছি, উপদেষ্টা যখন পদত্যাগ করে নির্বাচন করেন বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, আমার 90 দশকের 2 সিনিয়র ছাত্র নেতা, সবাইকে ধন্যবাদ। দেখুন যে ডক্টর ইউনূস সম্পর্কে রাগ ডাক রেখে তো কথা বললে লাভ নাই। বিষয়টা হচ্ছে যে হাসান আরিফ, ব্যারিস্টার হাসান আরিফকে মানে সবচেয়ে বয়স্ক মানুষটা এই ক্যাবিনেটে মানে উপদেষ্টা পরিষদে ছিলেন, এবং উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এর আগে উপদেষ্টাও ছিলেন। তো এই ভদ্রলোককে সরিয়ে যখন ওনার এই বাচ্চা বাহিনীর এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যখন এলজিআরডি মিনিস্ট্রি আর যুব ক্রীড়া মন্ত্রণালয় 2টা মন্ত্রণালয় দিলেন, তখন আমরা বুঝেছি যে ওনার এখানে উদ্দেশ্য, নিয়ত, ইন্টেনশন এগুলো ভালো না। আপনি দেখুন যে এই হাসান আরিফের যে দফতর বদল, এটা ডক্টর ইউনূসের অজ্ঞাতে হওয়ার কোনো কারণ নাই, কোনোভাবেই হতে পারে না। আপনি দেখুন যে এডিবি বরাদ্দ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট বরাদ্দ, তো সেইটা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার উপজেলায় নিয়েছেন 453 কোটি টাকা। তার উপজেলা মুরাদনগরে নিয়েছেন 453 কোটি টাকা। তো আর আমি আপনাকে বলি, আমি খোঁজখবর নিয়েছি বিভিন্ন উপজেলায়, হাইয়েস্ট 1 কোটি এবং 60 লাখ থেকে 1 কোটি টাকা। তো সেইখানে 400 গুণ বরাদ্দ বেশি। এটা শেখ হাসিনা তার টুঙ্গি পাড়ায় নেয় নাই কোনোদিন। এটা কিভাবে সম্ভব? না, নেয় নাই তো, আমি বলছি সম্ভব কি, আমি বলছি এটা হয়েছে, এটা সম্ভব, তো সম্ভবের কথা তো না, এটা ঘটছে, সম্ভব হয়েছে। এখন আসুন, আপনি তার এই যে নাসিরউদ্দিন অসীম, সে বারবার অভিযোগ করছে যে এই যে সজীব ভুঁইয়া এখন ওই জায়গায় যখন মুরাদনগরে দেখছে যে কায়কোবাদের সামনে দাঁড়ানোর অবস্থা হয় নাই টাকা পয়সা নিয়েও, তখন আইসা ভর করছে ঢাকা 10-এ এই যে ধানমন্ডি, হাজারীবাগ, এই এলাকাটা, কলাবাগান, এই অঞ্চলটায় সে বিভিন্ন মসজিদে যাচ্ছে, নামাজ পড়তেছে এবং দুহাত খুলে একবারে সম্রাট শাহজাহানের মতো দুহাত খুলে দিয়ে দিচ্ছে। তো ডক্টর ইউনূসের কানে এগুলো যাচ্ছে না, কানে পানি যায় না, যাওয়ার তো কথা। আপনি তো সম্রাট না, আর ওটা তো সম্রাটের পুত্র না। তো এই জন্য বলছি যে এই সরকারের পজিশনটা, হাসনাত কাইয়ুম যেটা বলেছেন যে এই সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে না হলেও গত 20 তারিখে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আইনটা আবার নতুন করে রিইনস্টিট করা হয়েছে, পুনর্বহাল করা হয়েছে, তারপরে অন্তত এইটুকুন বুদ্ধি থাকা উচিত যে আমার দায়িত্বটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। এবং আমি আপনাকে বলি যে বাংলাদেশে, এই বাংলাদেশ এবং এই উপমহাদেশে বহু বড় বড় লোকজন, জেনারেল ইস্কান্দার মির্জাকে আইয়ুব খান প্রতিদিন স্যালুট করতেন। ওই জেনারেল ইস্কান্দার মির্জা যখন সংবিধান স্থগিত করে দিলেন, তারপরের দিন তার প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে এবং লাত্তি উষ্টা দিয়ে এয়ারপোর্ট থেকে পাঠাইছে। আপনি যদি এই এয়ার ভাইস মার্শাল আসগর খানের বই পড়েন, যে জেনারেলস ইন পাকিস্তান পলিটিক্স, এইটার মধ্যে দেখবেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে পৃথিবীতে বহু বড় বড় লোকজন লাত্তি উষ্টা খেয়ে দেশ থেকে বিদায় হয়েছে। তো এইগুলো মনে রেখে অন্তত আমি খুব অনুরোধ করব দয়া করে যে আপনাকে আমরা
আপনি তো সেফ সাইডে থেকে খেলার প্লেয়ার, উনি কিন্তু খুব সেফ সাইডে থেকে খেলার প্লেয়ার। আমি 1 মিনিট সময় বেশি নিচ্ছি। তো সেটা কিভাবে আপনি দেখেন 5 তারিখে বিপ্লব হয়ে গেছে, উনি প্যারিস বসে রয়েছে, এই সময় দেশ হস্তক্ষেপ হয়ে যেতে পারত। এইখানে এই সময় রেফারেন্স আনাইয়া তারপরে উনি শপথটা নিছে কি, যে আমি সংবিধান কি করব, সংবিধান প্রটেক্ট করব, সংবিধান প্রিজার্ভ করব, প্রটেক্ট করব অ্যান্ড ডিফেন্ড করব। তো এইটা শপথ নিয়ে এখন যে এইটা করছেন, এইগুলা কিন্তু ভালো লক্ষণ না। তারপরে উনি এই শপথ নিলেন, এরপরে মাঝে মধ্যেই জামাতকে মাঠে নামায় দেন, এইটা করো, বিএনপিকে চাপে রাখো, রাখো, বাট মূল সংস্কারের বিষয় যা হয়েছে, একটা বিষয়ও মূল সংস্কারের যেখানে গোড়া, সেই জায়গার একটি কথাও আলোচনা করেন নাই। এই যে ডক্টর আলী রিয়াজ, আমার ভাইয়েদের সতীর্থ এক সময়ের, তো নাজমুল ভাইয়েদের সতীর্থ, তো আমি আপনাকে বলছি যে এই মুহূর্তে এইটুকুন পর্যন্ত এই পালায় বলি যে ডক্টর ইউনূসকে বলি আপনি একটু হুশ জ্ঞানে চলেন। আলোচনার আরো বিষয় রয়েছে, অবশ্যই আমি আপনার কাছে আসবো। জনাব নাজমুল হক প্রধান, আপনার মন্তব্যটি শুনতে চাই। একটা বিষয় হচ্ছে যে মানে আমি একটা ঘটনা বলতে চাই আর কি, যে ঘটনাটা ঘটে গেছে। হাসান আরিফ সাহেব পার্সোনালি পরিচিত ছিল আগের থেকেই। ওনার যখন মন্ত্রণালয় পরিবর্তন হয়, উনি ঢাকা কোর্টে এসেছিলেন একবারে, মন্ত্রী হওয়ার পরে, উপদেষ্টা হওয়ার পরে যখন পরিবর্তন ঢাকা কোর্টে এসেছিলেন, ওনার যারা ডিসাইপল, যারা অনুসারী, সবাই দেখা করতে গেছেন। উনি ঘণ্টাখানেক ছিলেন ঢাকা হাইকোর্টে। তো ওনাকে জিজ্ঞেস, স্যার আপনি এই বড় মন্ত্রণালয় ছোটো মোটো আসলেন কেন? উনি কম কথা বলেন, স্বল্পভাষী লোক, ভালো কথা বলেন। ওনার প্রফেশনাল জীবনে আমি 2 নম্বরই দেখি নাই, এটা সত্য। উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি এমনি আয় ইনকাম করতেন ভালোই, বাট নট ইন দ্যাট ওয়ে, মানে আনফেয়ারনেস ছিল না, অসাধুতা ছিল না, এটা স্বীকার করবে সবাই। তো ওনার যখন জিজ্ঞেস করলেন ওনার জুনিয়র রাজে, স্যার আপনি বড় মন্ত্রণালয় ছোটো মতো আসলেন কেন? উনি বললো যে ওদের 1000 কোটি টাকার দরকার, আমি তো ফান্ড জোগাড় করে দিতে পারবো না। তাহলে আপনি স্যার রিজাইন করেন। বলে দেখি করবে। যাই হোক, আজকে ক্ষমতায় যারা যায়, এটা আমি বর্তমান মনে করতেছি, শেখ হাসিনা বহুত মিলিটারি গভর্নমেন্ট গালি দিচ্ছে, কিন্তু উনি মিলিটারি গভর্নমেন্টরা যে নীতি অবলম্বন, তার থেকেও খারাপ নীতি অবলম্বন করছে উনি, শেখ হাসিনা। এরা শেখ হাসিনার সার্বক্ষণিক শেখ হাসিনার 14 বছর উদ্ধার করতেছে, কিন্তু শেখ হাসিনার যে খারাপ, তার থেকেও বেশি খারাপ নীতি অবলম্বন করতেছে। ক্ষমতাকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা যায় না, কি সুযোগ থাকলেও করতে হয় না, যা ইচ্ছে তাই করা যায় না, কিন্তু যা ইচ্ছে তাই করতেছে। এই যে বলল, কোন যুক্তিতে আসমত ভুইয়ার এলাকায় এত টাকা বরাদ্দ হয়? কোন যুক্তিতে যেসব জায়গায় ভোট করা হচ্ছে এত টাকা বরাদ্দ হয়? এটা কি দেশের পার্লামেন্ট নেই? দেশের জনগণের কথা কানে যাচ্ছে না? শুনতেছেন না ওনারা? কিন্তু ওনারা কানে তুলে দিচ্ছেন, ওনারা শোনেন না। না শুনে যদি ক্ষমতা চালাতে চান, এর পরিণতি ভয়াবহ হবে, এটি স্বাভাবিক। ভোট করতে পারে, ভোট করতে আইনগত কোনো বাধা নাই, যে বলছে হাসনাত কায়েম জনাব, হ্যাঁ ভোট করতে বাধা নেই তো, কিন্তু মোরালি আমি ক্ষমতাটাকে ব্যবহার করে ভোট করব, করার সুযোগ তাহলে করবো কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ইনারা এটাকে পাত্তাই দিচ্ছেন না। বর্তমান অন্তর্বর্তী সরকার, ওনার কোনো দল নেই বলতেছেন। আপনার কাছে কেন মনে হচ্ছে যে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা হচ্ছে? এই যে বাজেট নিয়ে নিল টাকা, ওইটা কি ওই মুরাদনগর থানায় কি এই টাকা খরচ করার জায়গা আছে নাকি? লুটপাট হবে এই টাকার সিংহভাগ। আমরা জানি কুমিল্লার অ্যাজুয়াল, কুমিল্লার ডেভেলপমেন্ট অনেক বেশি বাংলাদেশ এভারেজ দিয়ে হিসাব করেন। আমার পঞ্চগড়, সেই টাকা যায় না, লাফালাফি করতেছে একটা ছেলে, তাই না? উনি বলে 102 কোটি টাকা নিয়ে গেছে, বিরাট ব্যাপার, তাই না? তাহলে এই যে হারমোনিয়াস না, এই যে সারা বাংলাদেশের দেখার ক্ষেত্রে এগুলো মিলিটারি গভর্নমেন্ট আমল হয়েছে। আমার বাড়ি অমুক ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্ট বেশি উন্নত হয়েছে। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি এর সাথে সময় গোপালগঞ্জ গেছিলাম প্রোগ্রামে, আমি হ্যারিংবনের রাস্তা দেখছি, ব্যাড শেফট রাস্তা ছিল। তো সেখানে এসে বিশাল উন্নতি করছে, তার বাপের দের ইত্যাদি ইত্যাদি। তো এই যে ঘটনাগুলি, প্রশ্ন আরেকটু আমি পরিষ্কার করে জানি, যেহেতু আপনারা বিভিন্ন জিনিস মানে দর্শকের জন্য বলেন, যে জনগণ তো অবশ্যই জানতে চায় এবং সবাই পর্যবেক্ষণের মধ্যে আছে। আমরা যেহেতু আলোচনা করতে বসেছি যে উপদেষ্টা কি বলছেন, যদি কোনো একটি বা একজন উপদেষ্টার কারণে কোনো একটি অঞ্চল উন্নত হয়, তাতে সমস্যা কোথায়? এটা আমরা একটা এলাকার নির্দিষ্ট উন্নয়ন করে তো আবার লাভ নাই, তো আমার লাভ নেই, একটা ক্ষতি তো। এটা গোটা দেশের নাগরিক না, ওরা ট্যাক্স দেয় না, তো শুধু একটা এলাকা উন্নয়ন করবো কি জন্য? ওটা আমার বাপের ওই জন্য, ওটা ওর বাপের, গোটা দেশ তার বাপের না। যে রাজনীতি তাকে তো গোটা দেশটা নিয়েই ভাবতে হবে। ও
এই যে আমার বাপের এইটা এই এলাকা আমি উন্নয়ন করবো, টাকা দিব, যা ইচ্ছে তাই করবো, এই জন্য তো একজন ভাবতেছিল গোটা দেশটাই তার বাপের, তার পরিণতি এই হয়েছে। ফলে এই ভাবনার ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে অন্যায় ব্যবহারের সমস্ত সুযোগগুলি নিহিত আছে এখানটায়। আমরা সেই কারণেই বলছি ভোট কেউ করতে পারে, তো ভোট যদি করতে চান তো রিজাইন করেন, এখন আপনার দল নেই এখনও, নিরপেক্ষ বলেন যে আমি নিরপেক্ষ করবো, অথবা কোন দল থেকে সে বলেন, জনগণ জানুক যে আপনি এই দল থেকে। আমাদের প্রার্থী যারা আমরা ভোট করবো পাবলিক জানে যে হাসনাত কায়েম সাহেব রাষ্ট্র সংস্কার আন্দোলনের, মোশাররফ সাহেব বিএনপির, আমি বাংলাদেশ জাসদের, জানে পাবলিক। আপনার তো দলের পরিচয় এখনো নাই, আপনার পরিচয় কি রাষ্ট্র সরকার, ডক্টর ইউনূস বলেন এটা পাবলিকলি বলে রিজাইন করে ভোটের ক্যাম্পিংয়ে নামেন। ভোটের ক্যাম্পিং শুরু হয়েছে বাংলাদেশে, যারা ভোট করে তারা ক্যাম্পিং করছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন তখন তো উনি বলেছেন যে রাজনৈতিক আলাপগুলো এখন সে করতে চাচ্ছেন না, কারণ উপদেষ্টা পদে রয়েছেন, পদত্যাগ করবেন নির্বাচনে যাবেন। রিজাইন করে ভোটের কথা বলেন, আপনি ক্ষমতায় থেকে ভোটের কথা কেন বলতেছেন? আপনি রিজাইন করে আপনি স্বতন্ত্র বলেন, আপনি পার্টির কথা বলেন, আপনি বলেন না কেন? কি এমন ক্ষমতা আপনার যে আপনি ওইখান থেকে যা ইচ্ছে তাই বলবেন? এই রাইট কে দিচ্ছে আপনাকে? মোরালি আপনার বাধা না? নিয়ম নীতিতে আপনার একটু মনের মধ্যে বিবেক প্রশ্ন আসে না যে আমি যেটা করতেছি ঠিক করতেছি কি না? কেন করতেছেন এটা? আপনি রিজাইন করেন পারে জয়েন করেন, ভোট করেন, মিছিল করেন, কোনো আপত্তি নাই, নো আপত্তি। আপনি ওখানে থাকবেন, আপনি তো গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছেন। এমনি ইউনূস সাহেবের উপর অনেক সমালোচনার বোঝা, তারপর আপনি আরো বোঝা তৈরি করতেছেন। কেন করতেছেন? তাহলে এইটা যদি পরিষ্কার না করেন, তাই না, ভোট সম্পর্কে, সরকার সম্পর্কে, দেশ সম্পর্কে জনগণ আরও সন্দেহপ্রবণ হবেন এবং মনে করবে পাবলিক যে আমরা আসলে আগে যে জায়গাটা ছিলাম ওই জায়গাটাই রয়ে গেছি, দেশের কোনো উন্নতি হলো না, এত ত্যাগ, এত রক্ত, এত শহীদ, তাই না, যে কোনো লাভ নাই, যেই লোক সেই কদু। উপদেষ্টারা নির্বাচন করবেন তা মানে সংবিধান পরিপন্থী হবে কি হবে না, এই ব্যাপারগুলো নিয়ে আরেকটু মনে হয় পরিষ্কার হওয়া দরকার আছে। নিশ্চয়ই আমরা একটা বিরতির পর আরেকটু গভীরে জানার চেষ্টা করছি। বলি নাই উপদেষ্টা নির্বাচন করবে, সংবিধান তো আসলে ভোট তো করতে পারবে। আমি একটা বিরতি নিয়ে এসে অবশ্যই বিশদ আলোচনায় যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RSL জনতন্ত্র গণতন্ত্র, আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ইস্যুতে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। বিরতি পর আসছি। দর্শক, বিরতি পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RSL জনতন্ত্র গণতন্ত্র। আমি একদম কালক্ষেপণ না করে মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে সরাসরি জিজ্ঞেস করতে চাই আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আলোচনা না করলেই না, ঠাকুরগাঁয় বাউলদের উপর যে হামলার ঘটনা, এবং এক্ষেত্রে আজকে প্রেস সচিব বলেছেন সাংবাদিকদের যে বিষয়ে সন্দেহজনক বা তদন্ত করে গ্রেফতারের জন্য, এবং সরকারের পক্ষ থেকে ঘোষণাটা কিন্তু এসেছে, এবং গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মন্তব্য করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মন্তব্য এসেছে। অনেকে মনে করছে এটি যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদেরই কাজ, কারণ বাউলদের উপর হামলা হয়েছে। এই বিষয়টির নিন্দাও জানিয়েছেন অনেকে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। ধরুন, ডক্টর ইউনূস বলছেন, ডক্টর ইউনূসের যে ভাবশিষ্য ডক্টর আলী রিয়াজ, উনি বলছেন যে প্লুরালিজম, তো প্লুরালিজমের সম্বন্ধে আমরা বললাম যে 92% মুসলমানের দেশে প্লুরালিজমের সাথে যে সমস্যাটা, সেটা হলো এলজিবিটিকিউ, লেসবিয়ান, গে, এদের যে অধিকারটা বাংলাদেশে এই জায়গাগুলো দরকার নাই। আমরা বরঞ্চ বলতে পারি ইনক্লুসিভিজম, অন্তর্ভুক্তিবাদ। আপনি দেখবেন যে 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে উনি বলছেন যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, রাষ্ট্র তো অন্তর্ভুক্তিমূলক হবেই। এবং 2024-এ এসে তারেক রহমান বলছেন যে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই, তাহলে আমাদের রাষ্ট্রে বিশ্বাসী অবিশ্বাসী, সকল ধর্ম বিশ্বাসী এবং অবিশ্বাসী, এদের সবার অধিকার সমান থাকবে। তো বাউলদের সম্পর্কে যে বিষয়টা, এখানে যে কথাটাকে নিয়ে অপবাদ ছড়ানো হলো, বিকৃত করা হলো, এখানে দুটা পক্ষ, একটা হলো জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। এক গ্রুপ জীবের পক্ষে বলে, একটা পরমাত্মার পক্ষে বা স্রষ্টার পক্ষে বলে। তো একজন আল্লাহর বিপক্ষে বলছে যে আল্লাহর অস্তিত্ব বিভিন্ন, যে তার মধ্যে যে সন্দেহ আছে, সংশয় আছে, এই সংশয়ের কথাগুলি বলছে। আর আরেক পক্ষ এই সংশয় দূর করার জন্য সেটা বলছে। এর মধ্য থেকে দর্শক শ্রোতারা মেসেজটা নিয়ে যায়। তো এখন আপনি মনে করে দেখুন যে এখানে ডক্টর আল্লামা ইকবাল সম্বন্ধে যেটা বলা হবে, তো বেসিক্যালি ব্যারিস্টার আল্লামা ইকবাল প্রথম লেখলেন আল্লাহর কাছে, খুদার কাছে প্রশ্ন। এটা বলার পরে পুরো করাচি, লাহোরে একবারে
আল্লামা ইকবালের কতল চাই, ফাঁসি চাই, এগুলো হলো কাফের টাফের বলে মৌলানারা করলেন। এরপরে উনি বললেন আল্লাহর জবাব, খুদার জবাব, আল্লাহ না খুদার জবাব। জবাব যখন বললো তখন ওরা বললো যে না 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 না, এখন তো ইকবাল আল্লামা হয়ে গেল জবাব পড়ার পরে। তো এইখানে জীবাত্মা পরমাত্মা, জীবাত্মার পক্ষে যে সংশয় সন্দেহ যে উনি বাচনিটা বলছে বক্তব্যটা, এইটাকে তারা তুলে ধরছে। কিন্তু ওই দিক থেকে যে আল্লাহর পক্ষে, আল্লাহর মহিমার পক্ষে যে বলা হয়েছে ওইটা আর আলোচনা করে না, ওটা আনে না। তো এইখানে আমি আপনাকে বলছি যে এটা এতদিন পরে কেন সরকার হিসাবে এতদিন পরে ঠাকুরগাঁয় পিটাইয়া পানিতে ফেলছে লোকগুলি, তারপরে ওদেরকে ইট মারছে, ঠাকুরগাঁয় মারা হলো। আস্থা বাংলাদেশে লঙ্কাকাণ্ড হওয়ার পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কানে পানি যায়, এইরকম সরকার তো চাই না তো ভাই। আপনার মত শুনতে এইটা এতই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ, এইগুলি তো ধরেন এখানে অন্তত 200-300 বছরের সংস্কৃতি। এখন কেউ একজন এসে মনে করলেন যে তিনি, একটা সময় ছিল যে মুজিববাদ বললে, মুক্তিযুদ্ধের চেতনা বললে, চেতনার পক্ষে বলে যার ইচ্ছে তারে পিটানো যাইত, ধরে নেওয়া যাইত, তারে জেলে দেওয়া যাইত, গুম করা যেত, খুন করা যেত। এখন আরেক ধরনের শক্তি দাঁড়াইছে, তারা এসে বলবে যে তারাই হচ্ছে সমস্ত কিছু ঠিক করবে, কে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, কে বিশ্বাস করে না, কার কি শাস্তি হবে, এইটা তো হবেই। এদের মানে পক্ষে যারা দাঁড়াইছে, আপনি দেখেন খুলনায় কি ঘটছে, কালকে সারা দেশে কি হয়েছে, ছাত্র জোট মানুষের মৌলিক অধিকার, তার বিশ্বাস কিংবা অবিশ্বাসের অধিকার, তার মত প্রকাশের অধিকার, এটার পক্ষে দাঁড়ায় কথা বলছে। খুলনার শিববাড়িতে দিনের বেলায় ছাত্র জোটের মিছিলে আক্রমণ হয়েছে, পুলিশ সেখানে ছিল, পুলিশের উপস্থিতিতে। তা আপনি এই রকমের একটা পরিস্থিতি যদি তৈরি করা হয় এবং যদি কেউ কাউকে আসলে মারধর করার জন্যে কেবলমাত্র ধর্মের আবরণটা ব্যবহার করলেই যদি এটা বৈধ হয়ে যায়, তাহলে আপনি আমি কেউ তো নিরাপদ না। কালকে বলবে যে আপনার নুজাতের তো আসলে পোশাক তো ইসলামী পোশাক না, সেই পোশাক পরে বের হবে কেন, তাকে তো আমি আক্রমণ করবই, কারণ এটা তো আমাকে তো দায়িত্ব দিচ্ছে তার পোশাক দেখার। এইভাবে যারা দায়িত্ব নিয়ে যাচ্ছে তাদের প্রতি আসলে সমাজের, রাষ্ট্রের, রাজনীতির মেসেজটা কি? এখন পর্যন্ত কোথাও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? কোথাও কোনো একটা মানে সেই অর্থে প্রতিবাদ করা হয়েছে? এইটা যদি না হয় তাহলে ধরেন তো যার যেখানে, এক মিনিট, যার যেখানে দরকার সেখানে যাকে যার আসলে ইচ্ছে হবে সেরকম একটা পরিস্থিতি তৈরি করবে। এইটা দিয়ে তো আপনি সামনে বাংলাদেশে ইলেকশন, আপনি বাংলাদেশ একটা বিপজ্জনক, এইখানে অভ্যুত্থানের পর থেকে বলা হয়েছে যে এখানে ফার রাইটিস্টরা ক্ষমতায় গেছে এবং এরা এদের এজেন্ট হিসাবে আমার তো মনে হয় যে যারা এটা ব্লেম করে, যারা তাদের পক্ষ হয়ে তো এই কাজগুলি করতেছে এবং সরকার এটাতে আসলে নীরবে তাদেরকে সায় দিয়ে যাচ্ছে। কোনোভাবেই এটা চলতে দেওয়া যায় না, কারণ এটা কেবল সরকার কিংবা যারা আক্রান্ত হয়েছে তাদের ব্যাপার না, গোটা জাতির আসলে ইমেজের প্রশ্ন এবং গোটা জাতি এগুলির জন্য রিস্কে পড়বে। তারই ইন্টারনাল সিকিউরিটি এবং এক্সটার্নাল সিকিউরিটি, দুইটা সিকিউরিটি রিস্কে পড়ার মতো অবস্থায় যাইতেছে, সেখানে সরকার নিরোর মতো বাঁশি বাজাইতেছে, তো হইতে পারে না। আপনার কাছে আসতে চাচ্ছি, আইন শৃঙ্খলা নিয়ে তো অনেকদিন ধরে আমরা কথা বলছি, এই ব্যাপারটা অ্যালার্মিং কেন? এই যে বা ওদের উপর এই ব্যাপার না, সরকার শুরু থেকে এখানটার ললেসনেস চলছে, আইন শৃঙ্খলা বাদ দিয়ে সরকার চলতেছে মবের উপর। এটা আমার দৃষ্টিভঙ্গি, পাবলিকের দৃষ্টিভঙ্গি। আপনি দেখবেন সরকারের এখানটায় পুলিশ নিরুপায়, ইভেন কি এখনও কিছু মামলা দেওয়া হয়, কিছু লোককে গ্রেপ্তার করা হয়। আমাকে ঢাকার পশ্চিমের ডিসি, উনি আমাদের এক লোককে গ্রেপ্তার করছে, বিএনপি ধরে দিছে ওনাকে, হানিফ শেখ নাম। তো আমি ডিসিকে ধরলেন কেন, তাকে কয় তার ছবি, বা কী ছবি পাওয়া গেছে, আওয়ামী লীগের লোকদের সঙ্গে ছবি। কিসের ছবিটা? ক্লাবে ভোট করছিল একদিন পরে। তো আমি বললাম এই লোকটা ধরলেন কেন আপনি, তো ছেড়ে দেন তাহলে তাকে। বললাম আমি খবর নিয়ে জানাচ্ছি। যেন বললো কি, দেখেন এটা বিএনপি ধরে ছেড়ে দেওয়া যাবে না। মানে প্র্যাকটিক্যালি এখানটা একটা মারাত্মক ললেসনেস চলতেছে। এর সুযোগে এখানটায় ধর্মের নামে একটা গোষ্ঠী, ওরা এখানটায় ইসলাম কায়েম করে ফেলছে, ইসলামের কিছুই না, কায়েম করে ফেলতেছে। এই যে ঘটনাগুলি করতেছে, এখানটায় পুলিশ অসহায়, নীরব দর্শক।
আচ্ছা, আমরা তো মুসলিম প্রধান রাষ্ট্র, আবার ইসলাম কায়েম করতে হবে, মানে এই নীতিটা এটা তো এই মুসলমান তারা চায় না, তারা তো আফগানি মুসলমান চায়, তা আফগানিস্তানের স্লোগান দেয়, তারা তো এই স্লোগান আগেও দিচ্ছিল, এখনো দিচ্ছে। ঘটনা যেটা, ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা সমস্ত যে ফ্যাসিস্টকে পরাস্ত করলাম আমরা সবাই মিলে, সেই ফ্যাসিস্টের কাছে সমস্ত উপাদানগুলি, কার্ডগুলি তারা তুলে দিচ্ছে সেই ফ্যাসিস্টকে খেলার জন্য। বলে কীরকম? বলে এই ফ্যাসিস্ট তো বলবে বিশ্বের কাছে, দেখো আমি নাই, এখন বাংলাদেশে আইন নাই, নিয়ম শৃঙ্খলা নাই, যখন ইচ্ছে তখন এই ইসলামপন্থীরা ওই কথা বলে স্লোগান দিয়ে এই করে সেই করে সমস্ত কার্ড তাদেরকে তুলে দিচ্ছে। এবং এটা সরকার খুব চুপচাপ করে, কিন্তু মাঝে মধ্যে সরকারের প্রেস সচিব মাঝে মধ্যে কিছু বিবৃতি বলেন যে আমরা দেখবো এগুলিকে, কিন্তু বাট এগুলি চলছে সারা দেশেই। এবং আপনারা ঠিক আছে, আপনারা মিছিল করছেন ঈদের পক্ষে, কি যেন কয় ওটাকে বাতিল করার জন্য বা গ্রেপ্তার করে দিচ্ছেন, বাউল ভালো কাজ করছেন। তা আপনারা বাউলের পক্ষে যারা মুখ ওদেরকে মারতে গেলেন কেন? এটাও তো করছেন। এই যে আজকে নোয়াখালীতে একটা পরিবার বিয়েতে মাইক বাজাইছে, এই কারণে তাকে দৌড়া মারা হয়েছে এবং তাকে 30,000 টাকা ফাইন করা হয়েছে, গরিব লোক, তাকে অটোটা বেচে তাকে টাকা শোধ করতে হবে, এই ঘটনা। গভর্নমেন্ট সেখানে দিবে, 2 দিন পরে গভর্নমেন্ট হ্যাঁ আমরা মামলা করেছি। আমি বলছি যে গভর্নমেন্টের ইচ্ছা হোক অনিচ্ছা হোক এইগুলি গভর্নমেন্ট প্রশ্রয় দিচ্ছে, কারণ গভর্নমেন্টের নিজস্ব আর কোনো আইন শৃঙ্খলার প্রতি কোনো কন্ট্রোল নেই। যে কারণে এখানে কথা আসতেছে যে ভোটটা কি ভালো হবে, যদিও সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে শ্রেষ্ঠ ভোট করবো। আমি এই মূল জায়গাটাতে যেতে চাচ্ছি, একটা বিরতি নীতি হচ্ছে, আমরা নির্বাচন প্রসঙ্গেই কথা বলবো বিরতি পরে। সে দর্শক, আপনারা দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র, বিরতির উপরে দেখা হচ্ছে। বিরতি পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র। আমরা শেষ যে নাজমুল প্রধান আপনার কাছ থেকেই শেষ করেছিলাম বিরতির আগে, যে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি যদি এমনই হয়, আমরা তো সবাই একটি সফল সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রত্যাশায় রয়েছি, সেদিকে আমরা যাচ্ছি কিনা? একটা বিষয় হচ্ছে এটা ইচ্ছাটা উপর নির্ভর করে যে মানুষ কি কাজটা করবে। সরকারের সত্যি যদি ভালো নির্বাচন করার ইচ্ছা থাকে, যেহেতু সরকারের নিজস্ব কোনো দল নাই, সরকারের উপদেষ্টা উল্টাপাল্টা কথা বলে, তাই না, এইসব উপদেষ্টা ঝেঁটিয়ে বিদায় করে যদি তোমরা রাজনীতির মাঠে যাও, সরকারের দায়িত্ব হিসেবে দায়িত্ব হচ্ছে আমি ভোটটা সুষ্ঠুভাবে করি, কারণ আমার নিজস্ব কোনো দল নেই, নিজস্ব পছন্দ নাই। ফলে ভোটে যারা ভোটে জিতবে, আর বিগত সরকার যেভাবে ভোট করছে, এই সরকার তার থেকে তো এটা আমাদের চোখের সামনে দৃষ্টান্ত। ফলে ওই ভোট তো আর প্র্যাকটিস করা সম্ভব নাই জায়গায়। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন, এই জায়গায় আপনার জনপ্রশাসন, নির্বাচন কমিশনকে এরকম ফ্রিডম দেওয়া উচিত যে ভাই ভোটটা ভালো একটা ভোট করে আমাদের মান সম্মান রক্ষা করো। কারণ এই সরকার কিন্তু ইতিমধ্যেই কাস্টের মধ্যে তার সুনাম কী বলে অক্ষুণ্ণ রাখতে পারে নাই বর্তমান সরকার সামগ্রিক ক্ষেত্রে। কারণ বিদেশের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সরকার ভালো, পোর্ট দিয়ে দেয় সরকার। জনগণের কোনো জনগণ তার বিরুদ্ধে আন্দোলন করে, মিছিল করে, কেন করবে জনগণ তার বিরুদ্ধে আন্দোলন মিছিল? তাই এই সরকারের দায়িত্ব হচ্ছে একটা ভালো ভোট করার প্রক্রিয়াটা, পথটা তৈরি করা। তাহলেই কিন্তু পাবলিক বুঝতে যাবে যে না, সরকারটা ভালো কাজ, একটা ইচ্ছা সরকার আছে যে সরকার ভালো একটা ভোট করে বিদায় হতে চায়, এইটা সরকার তৈরি করতে হবে। অ্যাডভোকেট হাসান কামাল, আপনার মন্তব্যটি জানতে চাচ্ছি। না, এটা হচ্ছে যে এখন পর্যন্ত ওনারা বলছেন যেটা, যে ওনারা খুবই একটা, উনি তো আগে বলতেন যে একেবারে শ্রেষ্ঠ নির্বাচন করতে চান, ইদানিং একটা অ্যাকসেপ্টেবল নির্বাচনের কথাই যাচ্ছেন, বা দায়িত্ব যেটা সেটা পরিবে। আমি বলি যে কেবলমাত্র একটা অ্যাকসেপ্টেবল নির্বাচনও যদি ওনারা করতে চান, তাইলে যে ওনাদের উপদেষ্টারা যেভাবে ইচ্ছে এভাবে যারা নির্বাচন করার ইন্টেনশন ডিক্লেয়ার করতেছেন, আবার তাদের এলাকায় তারা বরাদ্দ নিয়ে যাচ্ছেন, এইটা যখন চলে, এবং এই যে মোশাররফ ভাই যেরকম বলেন যে এটা তো প্রধান উপদেষ্টার নজরের বাইরে দিয়ে হইতে পারে না, এইগুলি যখন ঘটে এবং ওনারা যখন বলে যে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই, তো জিনিসটা আসলে স্পষ্টত তার কথার কোনো ওইরকম যথার্থ কোনো ইচ্ছা প্রকাশ করা বোঝায় না। অন্যান্য রাজনৈতিক দলের সরকারের মতো মনে হয়। তো ওনাদের কাছ থেকে আসলে রাজনৈতিক দলের সরকারের আচরণটা মানুষ আশা করে না, রাজনৈতিক দলগুলিও আশা করে না। ওনাদের অন্তত একটা বিষয় এই জায়গায় আসা উচিত যে নির্বাচন প্রশ্নে ওনারা যেটা বলেন এটা যেন মিন করেন, এবং যদি মিন করতে চায়, এখনো পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে প্রায় যত দূর সমর্থন পাওয়া উচিত তার চেয়ে বেশি সমর্থন দিয়ে গেছে। নির্বাচনের প্রশ্নে যদি ওনারা ওনাদের ইন্টেনশন ক্লিয়ার করতে পারে, মিন করতেছে এটা বোঝাইতে পারে, তাইলে রাজনৈতিক দল এবং অন্যরা মিলে একটা ভালো নির্বাচন এখনো করা সম্ভব, এটা আমি মনে করি। আপনার মতামত? আপনাকে আমি বলি যে
দেশের প্রয়োজন আমি বাদ দিই, সরকারের তো নিজস্ব একটা প্রয়োজন আছে। সরকারের প্রথম প্রয়োজনটা হচ্ছে একটা সম্মানজনক বিদায়। এই সম্মানজনক বিদায়ের একটা মাত্র পথই আছে, সেইটা হচ্ছে একটা গ্রহণযোগ্য জেনুইন নির্বাচন। আমি আরেকটা কথা বলি, যদি জেনুইন নির্বাচন না করে, মনে করেন একটা যেন-তেন নির্বাচন করে যেন-তেন রেজাল্ট দিয়ে দিব, তাইলে মানুষ কি করবে? মানুষ যেমন আপনাকে থানা উড়ে দিচ্ছে 5ই আগস্টের আগে, ঠিক ওই রকম করে ইউনো, ডিসি সাহেব, ওসি সাহেব এদেরকে কিন্তু গাছের সাথে বাইন্ধে রাখার সম্ভাবনা আছে। ঝুলাইয়ে রাখবে কিনা মাইরে সেটা জানি না, তবে 2-4 জন 5 জন 10 জন ডিসি যে আর এই ইউনো যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এদেরকে যে মানুষ যে ধরে নিয়ে যে বাইন্ধে থুয়ে দিবে এটা নিশ্চিত। তবে এইসব যে উনার যে একটা ক্ষমতা আছে, উনি একটা ক্ষমতা দেখাইতে চান। আমি সব সরকার একটা ক্ষমতা দেখাইতে, যেমন হাসিনা দেখাইতে তার পুলিশ আছে, তার জিয়া বা এই যে কর্নেল জিয়া র্যাব বাহিনী আছে। তো এই সরকার প্রদর্শন করতে চায় যে আমার একটা মব বাহিনী আছে, আমি 40 জন মানুষ একত্র হইলেই এইখানে কোনো কিছুই কাজ করে না, তুমি শেষ। এটা সে দেখাইতে চায়, এইটাই মনে করে সে শক্তি। এই শক্তি ইলেকশনের সময় কোনো কাজে আসবে না, এটা নগণ্য, খুবই নগণ্য পরিমাণ। জিজ্ঞেস করুন তো নির্বাচন করার মানুষ, নির্বাচন করার সময় যে এমন নির্বাচনের যে আলাদা লোকজন, কর্মী বাহিনী, আলাদা কর্মী বাহিনী, যেমন ধানের শীষ নৌকা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়, এরা কিন্তু রাজনৈতিক কর্মী না। এই জন্য আমি আপনি বলতেছি যে এই যে ধর্মান্ধ যে মব বাহিনী, এদেরকে দিয়ে এইগুলো মোকাবেলা করা যাবে না। নিশ্চয়ই আমরা একটি সফল সুষ্ঠু নির্বাচনের দিকে আগাচ্ছি। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, হাসনাত কামাল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নাজমুল হক প্রধান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের RSLST জনতন্ত্র মঞ্চ অনুষ্ঠান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।